আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব বাংলার প্রথম পত্রের মাসি পিসি গল্পটি। এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। লেখক পরিচিতি: মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনা দুমকায় 1908 খ্রিস্টাব্দের 19শে মে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এখানে প্রশ্ন আসবে, মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন এবং আরেকটা থাকবে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই জিনিসটা তোমরা সবাই আন্ডারলাইন করে নিও। আচ্ছা, তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। এখানে তোমরা মনে রাখবে যে তার পৈতৃক বাড়িটা কোথায়। ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীলাসুন্দরী দেবী। তার পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। এখানে তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম কি? মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। মাত্র 48 বছর তিনি বেঁচে ছিলেন। এবং তিনি বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে পড়াশোনা করেছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প অতসীমামি লিখে খ্যাতি অর্জন করেন। তাহলে এখানে আসবে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে আহ অতসীমামি লিখে খ্যাতি অর্জন করেন। তারপর জীবনে বাকি 28 বছর নিরবিচ্ছিন্ন ভাবে লিখে গেছেন। মাঝে বছর তিনেক মাত্র তিনি চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিক সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান। তাহলে উপন্যাস ও ছোট গল্প হিসেবে মানিক বাংলা সাহিত্যে খ্যাতিমান, এটা তোমরা আন্ডারলাইন করে নিও। অল্প বয়স অল্প সময়ে প্রচুর গল্প ও উপন্যাস সৃষ্টি করেন। সেই সঙ্গে লিখেছেন কিছু কবিতা, নাটক, প্রবন্ধ ও ডায়েরি। বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। একই সঙ্গে সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও স্বাক্ষর রেখেছেন। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাসগুলো কি সেগুলো তোমরা মনে রাখবে। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, হারানোর নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি। কলকাতা 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে তিনি কলকাতায় 1956 সালে 3রা ডিসেম্বর মারা যান। এটা তোমরা আন্ডারলাইন করে নিও। আমাদের লেখক পরিচিতিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এটা অবশ্যই ঠিক মতো করবে। আচ্ছা, এবার আমরা আসি মূল গল্পে। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালটি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরে মস্ত গদায়। মানে এখানে কয়টা শালতি? দুটো। আর আটি বাঁধা খড় কয়জনের মাথায় চড়ে দিকে গিয়ে জমা হচ্ছে? তাহলে তিনজনের মাথায়। আচ্ছা, ওঠানামার পরে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। শালটি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুইজন। শালটি থেকে ওদের মাথায় খাড় তুলে কয়জন দিচ্ছে? দুইজন।
একজনের বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝবয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাঁটা রুক্ষ চুল। পুতুলে তলা দিয়ে ভরাট ভাটার টানা ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটি শালটি। দু হাত চওড়া হয়নি, না হয়। দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌরা বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। দু মাথায় দুজন তাহলে দু মাথায় দাঁড়িয়ে কয়জন পৌরা বিধবা লাঠি ঠেলছে? দুইজন। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে নকশি পাড়ের সস্তা সাদা শাড়ি। তাহলে বউয়ের গায়ে কেমন জামা আছে? নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি রঙের। আচ্ছা। আড়সাট থমথমে গড়ন, গোলগাল মুখ। তার গড়ন কেমন? আড়সাট থমথমে, এমন গোলগাল মুখ। মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আঁটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালটি দুটো হাতের মধ্যে এসে গেছে। আচ্ছা, তাই এখানে প্রশ্ন আসবে, বুড়ো লোকটি কি বলল? মাসি পিসি ফিরছে কৈলাস, তো কৈলাসকে এ কথাটা বলা হয়েছে। ও মাসি, ও গো পিসি, রাখো রাখো, খবর আছে শুনে যাও। সামনের দিকে লঘিপতি মাসি পিসি শালতি গতি ঠেকায়, আহ্লাদি সিথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়। আচ্ছা, তাহলে এখানে আমরা বইয়ের নাম পেয়ে গেছি। বইয়ের নাম আহ্লাদি। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পিছনে থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন। দুজনে লম্বা লম্বা শালতি দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি বড় শালটির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসছে সামনের দিকে। আহ্লাদি যেখানে ছিল সেখানে বসে কান পেতে রাখে। কথাবার্তা সে সব শুনতে পায় সহজে, কারণ সে যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে। মেয়েকে একদম শ্বশুর বা ঘর পাঠাবে না মনে করে, তো যদি সে কেমন ধারা কথা হয়? এত বড় সমস্ত মেয়া, তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ ঘটে যদি তো? মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলেস তোমার, মোদ্দা কথাটা কি তাই কও? বললে না যে খবর আছে কি? পিসি বলে, খবরটা কি তাই কও। বেলা বেশি নেই কৈলেস। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। তা দোকানে একটু, মানে আর কি, চা খেতে গেছি চায়ের দোকানে। যোগুর সাথে দেখা। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ, তা কথাটা কি? পিসি বলে, সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে? হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললো যোগু? কৈলেশ ফাফড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদির দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান। মাসি পিসি কি জিজ্ঞাসা করুক না সেখানে। তারপরে জোর হারিয়ে বলে, ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। বউকে নিতে চাই এখন। তাহলে এখানে আহ্লাদির বরের নাম যোগু। তোমরা নাকি পণ করেছো মেয়ে পাঠাবে না, তাতেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের। কবার নিতে এলো তা মেয়ে দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়েকে। তাহলে এখানে কৈলাস তার মাসি পিসির কাছে থাকে। মাসি বলে, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে?
কলকে পোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মেয়ে না পাঠায় জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়ায়নি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যে যতদিন থাকে, বজ্জাত হোক খুন হোক জামাই তো, ঘরে এলে খাতির না করবো কেন, তবে মেয়ে মোরা পাঠাবো না। পিসি বলে, নে কৈলাস, মরতে মোরা মেয়েকে পাঠাবো না। তাহলে এখানে বোঝা যাচ্ছে মেয়েটি, অর্থাৎ কৈলাস, তার স্বামীর কাছে খুব একটা ভালো থাকতো না, স্বামী তাকে ভালো রাখতো না, এজন্য সে তার মাসি পিসির কাছে চলে এসেছে। কিন্তু এখন তার বর তাকে নিয়ে যেতে চায়, কিন্তু মাসি পিসি তাকে পাঠাতে চাইছে না। বুড়ো রহমান একটা ঘর চাপিয়ে যায় বাহকের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা। ছল ছল চোখে একবার তাকে আহলেদের দিকে। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্পদিন আগে, কিছুতেই যেতে চায়নি মেয়েটা। দাপাদাপি করেছে, কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহলাদের সঙ্গে তার চেহারায় কোনো মিল নাই, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহলাদি ফ্যাকাশে মুখে, তারই মুখের ছাপ রহমান দেখতে পায় খড়ের আঁটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহলাদির দিকে। তাহলে এখানে একটা নাম্বার তোমার প্রশ্ন পেয়ে যাচ্ছে যে বুড়ো রহমান আহলাদিকে দেখে কেন চোখে জল এলো। তাহলে এই জিনিসটা তোমরা নাম্বারে দিয়ে দিবে। এখানে তা বুড়ো রহমানেরও একটি মেয়ে ছিল, সে সেও শ্বশুরবাড়িতে ভালো থাকতো না, কিন্তু তাকে জোর করে পাঠানো হয়েছিল। এক পর্যায়ে তার মেয়েটি মারা যায়। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি। যোগু মুখে বললে, এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবি আজকালের মধ্যে, মরবে তোমরা জানো মাসি, জানো মাসি, পড়বে তোমরা একেবারে। আহ্লাদে একটা শব্দ করে, অস্পষ্ট আর্তনাদের মতো। মাসি ও পিসির মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার। হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চোখে যে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেলে নয় গেলাম কলেজ, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চাই খুন হবার ভয়ে। বলে মাসি বড় শালতির ঘর ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেই কাদায়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে। শরীরের ভারী সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেই ভাটার টানে বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামতে চারিদিকে ছায়া নামছে চারিদিকে। শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটা নেই। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আহ্লাদি। তার তার বাবা মা মারা গেছে। তো আহ্লাদির এখন আছে শুধু মাসি আর পিসি। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। মহামারীর একটা রোগকে, কলেরায়, সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। তাহলে আহ্লাদির পরিবার কিভাবে মারা গিয়েছিল? একটি রোগ, অর্থাৎ কলেরায় তার বাবা, মা আর ভাই মারা গেছে। মাসি পিসি তার আশ্রয় মাথা গুঁজে আছে অনেক দিন। দূর ছাই সই আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে, নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত ধান ভেঙে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে,
হোগলা গেঁথে শাক পাতা ফলমূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। শাক পাতা খড়কুটো ভোজন, বছরে দুজোড়া ধান বরণ খরচ তো এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। রুপোর টাকা আধ হলেই সিকি। দুর্ভিক্ষের সময় বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিক ভাবে। আহলাদির বাপ তাদের টাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়ে গিয়েছিল একেবারে পুরোপুরি। তারাও তখন বিষম অবস্থা। নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর জগুর লাথি চোটে মরমর মেয়ে এসে হাজির। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবার যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব অন্য দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল। পেলো যদি তো খেয়ে, না পেলো যদি তো না খেয়ে। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারিদিকে না খেয়ে মরা শুরু করে দিয়েছে মানুষ। মরণ ঠেকাতেই ফুরিয়ে আসতে তাদের জীবন শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বিয়ান, তাতেও তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। শহরে বাজারে তরি তরকারি ফলমূল দাম চড়া। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না শালতি দিয়ে অত দূর যেতে। যাওয়া আসা একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল। এতে কিছু হবে কি না হবে ভগবান জানে। কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে। আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তাকে পারে পিসি ঘুরতে দিতে। সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির সালতি দিয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও। অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে? তবে হিংসার দেশ রেষারেষিও ছিল যথেষ্ট। কন্তল ও বেঁধে যেত কারণে অকারণে। পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে। তাই মাসির ওপর পিসের একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাইও সবচেয়ে অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো! মনে হতো এই বুঝি কামড়ে একে অপরকে, এই বুঝি কাটে বাটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টা একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়বা মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ। সেই মিল জঞ্জাট হয়ে উঠল আহ্লাদের ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদে আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতের নজর থেকে সামলে রাখতে হবে। তো দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম মাসি পিসি মধ্যে খুব একটা মিল ছিল না। এখানে পিসির নিজের কথা বলে মাসিকে তেমন একটা সহ্য করতে পারতো না। কিন্তু আহ্লাদে মাসিরও আপন, পিসিরও নিজের আপন। এই জন্য আহ্লাদে আসার মাত্র তাদের নিজের মধ্যে একটা মিল চলে আসলো। অর্থাৎ তাদের দুজনের লক্ষ্য ছিল আহ্লাদিকে এখানে তার স্বামীর কাছ থেকে তাকে বাঁচাতে হবে। আর তার জন্য তাকে তাদের কাছেই রাখতে হবে। আর একা যেহেতু সম্ভব নয়, দুজনে মিলেমিশে যদি তাকে দেখাশোনা করে তাহলে তারা তার দায়িত্বটা ঠিক মতো নিতে পারবে। আর তারা গরিব ঘরের ছিল। আর যেহেতু কলেরায় তাদের বাবা মা মারা গেছে, আহলাদির বাবা মা মারা গেছে, এই জন্য তারাই তার একমাত্র আপনজন। তারা আহলাদিকে বাঁচানোর জন্য তাকে একসাথে খেতে হবে, এই জন্য তারা নিজেরা উপার্জন করতে শুরু করলো।
বাপ মা বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো। মাসি পিসিও বিশেষ কিছু বলতো না, বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনার থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে। পাঠাতে পারে। যাবার কথা ভাবলে মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায়। বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদিকে বর্তেছে। যোগুর বউ নেবার আগ্রহ খুব স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, তারও সিকির মতো আছে মোটে, বাকি গিয়েছে গোকুলের কবলে। তবু মুফতে যা পাওয়া যায় তাই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আহ্লাদিকে তারা নিয়ে যায়। মাসি বলে, ডরাসনি আহ্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকি সব। নয়তো কৈলাসকে দিয়ে সব কথা বলাই মোদের। পিসি বলে, দুদিন বাদে ফের আসিবে দেখিস জামাই, তখন শুধু হলে বলবে কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলাসকে। মাসি বলে, 4 মাসে পড়লে আর কটা দিন বা, মাস মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা। জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে, ছেলের মুখ দেখে পাষাণ নরম মনে হয়। জানিস আহলাদি, তোর পিসে ছিল যোগুর মতো। খকাটা বলে আসলে কি হয়ে গেল সে মানুষ, চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। মাসি বলে, তোর মেসো ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ, উঠতে বসতে কি ছ্যাঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আহলাদে, মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যে মা, মুখে মাথায় করে রাখলে বাঁচে। পিসি বলে, তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাস নি। ডর কিসের? এখানে তাহলে আমরা বুঝতে পারি যে আহলাদি প্রেগনেন্ট ছিল। আর তাই তারা, অর্থাৎ মাসি পিসি ভাবে যে যোগুও অর্থাৎ তার স্বামীও তাকে মেনে নিবে। যদি তার সন্তান আসে তাহলে সেও নরম হয়ে যাবে। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না করাতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসে দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু সয়। শরীর নয়, মনটা তার কেমন করছে। নিজেকে তার ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসি আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে। তরি তরকারির মধ্যে তাকেও কেনা যায় কিনা করবার জন্য। গায়েরও কতজন কত রকমের দরদাম দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল। কিন্তু গোকুল হাল ছাড়েনি, মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের পাড়া তার এই স্বামী পিসি, এই মাসি পিসি কি দুর্ভোগ তাদের, তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত। যোগুর লাথি খেত। ঈশ্বরচন্দ্রের ঘরে শিউরে ওঠে আহ্লাদে। একপাশে মাসি আর একপাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন? আমাদের সমাজে আছে যে আহ, স্বামীর ঘর থেকে আসলেই সব একটা অন্যরকম চোখে দেখে। নানা রকম কথাবার্তা বলে যে হ্যাঁ মেয়েটি এখানে আছে, তার উপর তো আবার অন্তঃসত্ত্বা। এর জন্য সে আহ্লাদি নিজেকে একটা অন্যরকম মনে করে, একটু আনইজি ফিল করে যে হ্যাঁ আমি এখানে আছি, তা সবাই আমার দিকে দেখছে, এটা সে বুঝতে পারে আলাদাভাবে। যদিও মাসি পিসি তাকে বসতে দেয় না। রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি, একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গিয়েছে যে বলা বলি দরকার তাদের হয় না। দুজনে মিলে কাজ করে এনে একজন করছে।
একজনই করছে। এবার ব্যঞ্জনে নুন দেবে এই কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময় নুনের পাত্রে এসে এগিয়েতেই মাসির কাছে বলা বলি করছে তারা আহ্লাদের দিকে। আহ্লাদি সুখ দুঃখ, আহ্লাদি সমস্যা, আহ্লাদি ভবিষ্যৎ, তারা সব সময় আহ্লাদিকে নিয়েই ভাবে। জামাই যদি আসে, একটা কড়া কথা তাকে বলা হবে না, এটুকু খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবি জামাই। পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়। এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। আহ্লাদিকে শিখে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদকে গদগদ হবার ভাব দেখায়। যে কদিন থাকে জামাই, সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বসেবা, সর্বেসেবা, সর্বে সর্বা। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়। জোরে নিঃশ্বাস পড়ে দুজনে। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকার বাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমোচ্ছে। সরু রসুই চালায় ঝাঁপ, এতে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজন গতকাল। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পোয়াতে এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের চেনা। ইনি শুক্লপক্ষের একাদশী উপোস করেছে কয়জন? দুইজন, অর্থাৎ মাসি পিসি। আবার প্রশ্ন এখানে আসবে, কানাইয়ের সঙ্গে গোকুলের কয়জন পয়দা এসেছে? তিনজন পয়দা এসেছে। ওই ছাদ, তিনজন। মাথায় কি রকম পাগড়ি আটা ছিল? লাল পাগড়ি। কানাই বলে, কাছাবিল কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে, এত রাতে? পিসি বলে, মরণ নেই। কানাই বলে, দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে একবার হবে গো। দিদি ঠাকরুনরা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছে ছায়া তিন চারজন ঘুমটি মেরে আছে স্পষ্ট দেখতে পাচ্ছে মাসি পিসি। মানে পথের ধারে, ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় কয়জন ঘুমটি মেরে আছে? তিন চারজন। আচ্ছা, কোথায়? কোন গাছ? তাহলে কাঁঠাল গাছের ছায়ায়। ওরা যে গায়ের কোনটা সাধু বৈদ্য ওসমানেরা, তাতে সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবুরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে। তারা যাবে কাছারিতে না কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। মাসি বলে, মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে, আমি চাই, চলো। কর্তা ডেকেছে দুজনকে। মানে কর্তা কয়জনকে ডেকেছে? দুজনকে। মাসি পিসি দুজনে আবার তাকে মুখে মুখে। মাসি বলে, কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে, হাত ধুয়ে আসি। এক দণ্ড লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে। পিসি হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। মাসি বলে, কানাই কর্তাকে বলো, মেয়ে নৌকে এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে, এত রাতে মেয়ে নৌকে কাছারি বাড়ি ডাকতে কর্তা লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে ওঠে, না, যদি যাও ঠাকুররা ভালো ভালোই ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার হুকুম আছে, কিন্তু বলে রাখলাম। মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে, বটে, ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে? এসো, কে এগিয়ে আসবে, এসো।
বটির কোপে গলার ফাঁক করে দেব। পিসি বলে, আয় না বজ্জাত হারামজাদা, এগিয়ে আয় না। কাঠারির কোপে গলা কাটি দু একটা। এখানে আমাদের প্রশ্ন আসবে, মাসি কি হাতে আনে? মাসি বটি, বটি হাতে করে আনে। আর পিসি কি হাতে আনে? রামদার মতো বস্তা একটা কাটারি। আচ্ছা, এই দুটা কেন আনে? যাতে তারা তাদেরকে না নিয়ে যেতে চায়। তাদেরকে নিয়ে গেলে কিন্তু আহ্লাদের বিপদ হবে, এর জন্য তারা যেতে চায় না। দু পা এগোয় তারা দ্বিধা ভরে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখেই সত্যি তারা খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটে আর তা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে, শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। তোমাদের সঙ্গে মোরা মেয়ে পারবো না জানি, কিন্তু তো একটাকে মারবো, জখম করব ঠিক। পিসি বলে, মোরা নয় মরবো। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেই। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেই পিসি। আশপাশ যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবা ঠাকুর, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কাকুর মা, কানুর মা, রিপন, বংশী। এই নামগুলো তোমরা মনে রাখবে। কানাই অদৃশ্য হয়ে দলবল নিয়ে কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উঁকি দেই, বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরো নিঝুম, আরো থমথমে মনে হয় রাত্রিটা। আহলাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে। এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়। জানা ছিল না মাসি পিসি। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেবার জন্য। এত লোক এসে পড়বে আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর তারকার ওপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি। নতুন বুকে নতুন জোর পায়। মাসি বলে, জানো বেয়ান, ওরা ফের ঘুরে আসবে মন বলছে। এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম। মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ার সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। খানিক চুপচাপ ভাবি দুজন। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভালো। কাঁথা কম্বলটা চুপিয়ে রাখি চলে, কি জানি কি হয়। আসতে চুপি চুপি তারা কথা কয়। আহলাদের ঘুম না ভাঙে। যদি অন্তর্পণে তারা বিছানায় ছেড়ে ওঠে। আহলাদের বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুপিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘোড়ায় ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরো জল এনে রাখিয়ে তারা ডোবা থেকে ভটিয়া দা রাখে হাতের কাছে। যুদ্ধের আয়োজন করেও তৈরি হয়ে থাকে মাসি পিসি। তাহলে এখানে আমরা মূল ভাবটি পড়ি। হ্যাঁ? পাঠ পরিচিতি। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়। এটা তোমরা আন্ডারলাইন করে নিও। কত সালে? 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। বাং- বাংলা 1352 বঙ্গাব্দ। আর ইংরেজি 1946 সালে মার্চ থেকে এপ্রিল। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি অক্টোবর 1946 নামক গল্পগ্রন্থে। গল্পগ্রন্থটির নাম কি? পরিস্থিতি। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। তাহলে এখানে কত নম্বর খণ্ড থেকে? পঞ্চম খণ্ড থেকে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী।
মাসের নির্মম নির্যাতনের শিকার মাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসিপিসি গল্পটি। আহলাদিন নামক ওই তরুণীর মাসিপিসি দুজনে বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্থি রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটা এই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী এবং লালসা উন্মত্ত জোরদার দারোগা ও গন্ডা বদমাশকে আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজি ব্যবসা পরিচালনা প্রভৃতি এই গল্পের বৈচিত্র্যময় দিক।